মামলায় পলাতক আসামিরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এছাড়াও নির্বাচনী জোট হলে প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান রাখা হয়েছে। এসব বিধান যুক্ত করে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া। এছাড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। সংশোধিত আরপিওতে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনের বিধান রাখা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। নির্বাচনের কাজে ব্যস্ত থাকা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোট দেওয়ার জন্য থাকছে পোস্টাল ব্যালটের সুবিধা। এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি ক্যাম, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোন। আজকে ইলেকশনের প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হয়েছে। ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ অনুসারে এখন থেকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে দুদক। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন পেছানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশের সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে একটি দল আবেগতাড়িত প্রস্তাব দিচ্ছে। বৃহস্পতিবার রাজধানী তারাতে অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে সরকার প্রধানের জুলাই সনদ বাস্তবায়নের কোনো এখতিয়ার নেই। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। এদিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সব দলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসিকে নির্বাচনে বিতর্কিত কাউকে দায়িত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের দায়িত্ব। বৃহস্পতিবার বৈঠক শেষে মঈন খান বলেন, 15 বছরের কর্মকর্তারা 15 মাসে পরিবর্তন হবে না। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আগামী নির্বাচনে অন্তত 10 লাখ লোকের প্রয়োজন হবে। তবে নির্বাচনী কর্মকর্তা হিসেবে কারা নিযুক্ত হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি
আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। কারণ এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় মঈন খান। তর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এছাড়া জোটের ব্যাপারে বিএনপির সময়মতো সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান মঈন খান। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি বড় দলের প্রভাবে আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ ঘোষণা হয়েছে। এ অভিযোগ এনে কারো চাপে সনদে স্বাক্ষর করা হবে না বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ পুনর্গঠনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে সংগঠনটির নাম বদলে রাখা হয় জাতীয় ছাত্র শক্তি, যা এখন এনসিপির সহযোগী সংগঠন। সংগঠনের পুনর্গঠন ও রাজনৈতিক কৌশল নির্ধারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভা এটি। অতিথি ছিলেন বিভিন্ন দলের ছাত্র সংগঠন ও কেন্দ্রীয় নেতারা। সভায় বর্তমান রাজনীতি, জুলাই সনদ, নির্বাচন ও শিক্ষা প্রতিষ্ঠানে নানান সমস্যা তুলে ধরেন বক্তারা। এ সময় ছাত্র সংগঠনগুলোকে গুপ্ত রাজনীতি না করার পরামর্শ দেন ছাত্রদল সভাপতি। যদি আপনারা কখনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে আপোষ করবেন না, এটি আপনাদের নিকট অনুরোধ রইল। আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন এনসিপির দুই মুখ্য সংগঠক। বলেন, গণতন্ত্র চর্চার দীর্ঘ লড়াইয়ে ছাত্রদের বেশি এগিয়ে আসতে হবে। দেখেছেন যে বিভিন্ন পদে থেকে ছাত্র সংসদের তাদের লোভ সংবরণ করতে পারে নাই, ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই। তাদেরকে ছাত্র সংসদ সহ এনসিপি সম্পর্কিত কোনো সংগঠনে আমাদের প্রয়োজন নেই। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি। গণঅভ্যুত্থান প্রশ্নে ৯০-এর মতো প্রতারণার শিকার হতে চান না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, চাপে পড়ে জুলাই সনদে স্বাক্ষর নয়। যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হতে পারে নাই। আমরা দাবি করেছি ঘোষণাপত্রের, কিন্তু সরকার ভিতরে আলাপ করে অন্য দলের বয়ানে, অন্য একটি রাজনৈতিক দলের বয়ানে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছিল। অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি ঘোষণা করা হয়। এখন থেকে এটি এনসিপির সহযোগী সংগঠন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হলো। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির। তবে রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য তার। বৃহস্পতিবার বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এসব কথা বলেন জিএম কাদের। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায় দাবি করে তিনি বলেন, দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন মহাসচিব। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে,
ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। ওই কমিশনের ভিত্তিতে যা হচ্ছে সবকিছু বিভাজনতন্ত্রের সূচনা করছে। জাতি দুই ভাগ হয়ে যাচ্ছে, দেশ দুই ভাগ হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে গৃহযুদ্ধ হতে পারে। পাকিস্তানের অর্থমন্ত্রীর পরিবর্তে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। এতে অংশ নিতে রোববার 3 দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। এ সময় বাংলাদেশ পাকিস্তান একটি সমঝোতা স্মারক সই হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে পারবে না ঢাকা। দীর্ঘ 20 বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। অর্থমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবার কথা ছিল দেশটির অর্থ বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমারের। তবে শেষ মুহূর্তে ইসলামাবাদ জানায় এতে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সোমবার সকালে আগারগাঁয়ের শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে হবে জেইসির বৈঠক। গুরুত্ব পাবে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষি খাতে সহায়তা, আর্থিক সেবা খাত সহ সংশ্লিষ্ট খাতে সহায়তার বিষয়গুলো। আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক, যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। তো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়াতে। বিশ্লেষকরা বলছেন, দু দেশের বাণিজ্যিক লেনদেনের পাল্লা ইসলামাবাদের দিকেই ভারী। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য ঘাটতি চোখে পড়ার মতো। সরকারি পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে 78 কোটি 70 লাখ ডলারের পণ্য। একই সময় পাকিস্তানের রপ্তানি হয় মাত্র 8 কোটি ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতিটা বাংলাদেশের ফেভারে না থাকে তাহলে অবশ্যই আপনি যত বেশি আমদানি করবেন চেষ্টা করবেন তত বেশি রপ্তানি করতে। মানে এটাই তো একটা ব্যালেন্সড ফরেন পলিসি এবং ট্রেড পলিসি রিকোয়ার করবে। হ্যাঁ, একদিকে আমরা বেশি ঝুঁকে না যাই। পাকিস্তান এই মুহূর্তে চাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের যে মানে দ্বিপক্ষীয় বাণিজ্য সেটা $3 বিলিয়ন নিয়ে যেতে, এবং এটা যদি টার্গেট তারা ফুলফিলের দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আরও বাণিজ্য ঘাটতির মধ্যে পড়বে। আমরা যেন তাড়াহুড়া করে আবেগের বসে যেন কোনো কিছু না করি, বাণিজ্যিক সম্পর্ক যেন এই লাভের ভিত্তিতে হয়। দু দেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্য আনতে দেশটির বাজারে আরও বেশি শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে বাংলাদেশকে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাফিদা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই প্রদর্শনী একাডেমিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের এক ছাতা নিচে এনে টেক্সটাইলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। চীন পরিবেশ বান্ধব রূপান্তরে বাংলাদেশ সহ অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এতে জ্বালানিতে উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব কাঁচামালের ব্যবহার বাড়িয়ে বৈশ্বিক সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। অবৈধভাবে বনানী কাঁচা বাজারের দেয়াল ঘেঁষে 39টি দোকান তৈরির অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযোগ রয়েছে এসব দোকান বরাদ্দের পেছনে রয়েছে মোটা অঙ্কের লেনদেন। বিগত সময়ে উচ্ছেদ করা দোকান থেকে বকেয়া ভাড়া আদায় করে নতুন করে অনুমতি দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান। নিয়ম না মেনে এসব দোকান বরাদ্দ দেয়ায় দুর্নীতির সুযোগ রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। 2016 সালে ডিএনসিসির বনানী কাঁচা বাজারে আগুন লাগে। এতে মার্কেটের নিরাপত্তা বিবেচনায় দেয়াল ঘেঁষা অস্থায়ী 33টি দোকানের বরাদ্দ বাতিল করে নগর কর্তৃপক্ষ। কয়েক দফায় ব্যর্থ হওয়ার পর 2022 সালে দোকানগুলো উচ্ছেদ করে ডিএনসিসি। জুলাই অভ্যুত্থানের পর উচ্ছেদ করা দোকানের ব্যবসায়ীরা নগর ভবনের বিভিন্ন মহলে তদবির শুরু করেন। পরে গত 17 আগস্ট প্রশাসকের অনুমোদনে বকেয়া ভাড়া নিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান নতুন করে সব দোকান বরাদ্দ দেন। অস্থায়ী বরাদ্দ হলেও সেখানে তৈরি হচ্ছে পাকা স্থাপনা। আগের 33টি দোকানের জায়গায় এখন হচ্ছে 39টি। কে বা কারা নির্মাণ করছেন তা নিয়ে মুখ খুলতে রাজি নন নির্মাণ শ্রমিকেরা। তবে কাঁচাবাজারের এক ব্যবসায়ী বলছেন, নিপু নামে এক ব্যক্তি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ এনেছেন। দোকানগুলো নির্মাণ হচ্ছে ফুটপাত এবং সেপটিক ট্যাঙ্কের উপর। কন্ট্রাক্টরকে বলতে পারি না, আমাদের মজুরি এখান থেকে মানে লেবারের ভিতরে একজন সর্দার আছে না, সর্দারই আইনে দেয়। সর্দার আসে না, সর্দার আসবে আসরের পরে।
সিটি কর্পোরেশনের লেনদেন করে করছি। এটা যে আনছে সেই বলছে যে আমি অনেক টাকা সিটি কর্পোরেশন দিয়ে এটা নিয়ে আসছি। নিপুণ। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান। ক্যামেরা বাইরে রাখার শর্তে জানান, আগে যেহেতু দোকানগুলো ছিল, কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবারও সেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। এসব দোকান বরাদ্দে দুর্নীতি দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। নিয়ম কানুনের বাইরে ছিল বলেই ইতিপূর্বে উচ্ছেদ করা হয়েছিল। এখন সেই সিটি কর্পোরেশনই আবার এইটাকে বৈধ করছেন। নকশা তাহলে অনুমোদন হলো কিভাবে? এটা যারা করছেন সরকারি ক্ষমতার অপব্যবহার করে, তারা তো এইটা আপনার নিয়ম ভঙ্গ করছেন এবং এক ধরনের দুর্নীতিও করছেন। প্রশাসক সাহেব যদি নিজে অনুমোদন দিয়ে থাকেন তাহলে তো সেটি আরো দুর্ভাগ্যজনক। নিয়ম অনুযায়ী দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় 11 সদস্যের কমিটি, কিন্তু এই কমিটিকে পাশ কাটিয়ে বরাদ্দ দেয়ায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে নবীগঞ্জে নির্মাণের 3 বছর পরও চালু হয়নি পানি শোধনাগার। কবে চালু হবে তারও নেই কোনো সদুত্তর। প্রকল্পের কাজ শেষ হলেও এখনও পৌরসভার কাছে হস্তান্তর করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ কারণে সংযোগ ফি দিয়েও বিশুদ্ধ পানি না পাওয়ার হতাশ গ্রাহকরা। সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়ের অভাবকে দায়ী করছেন তারা। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরবাসীকে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে 2015 সালে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানি শোধনাগার। 2022 সালে প্রকল্পের কাজ শেষ হলেও 3 বছরেও চালু হয়নি শোধনাগারটি। এ কারণে কাটেনি পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগও। যত দ্রুত সম্ভব শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। পানি পাওয়ার সুবিধার জন্য আবেদন গ্রহণ এবং পানির লাইন সংযোগের জন্য ফি জমা নিয়েছেন। আমরা এটার এখন পর্যন্ত সুফল পাইনি। এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। পৌরসভার সাথে যোগাযোগ করা হলে অথবা পৌরসভা দৃষ্টি আকর্ষণ করলে পৌরসভার যে বক্তব্য পাওয়া যায় সেটা হলো পৌরসভার কাছে এটা এখনো হ্যান্ডওভার করা হয় নাই। এদিকে পৌরসভার ড্রেন নির্মাণের কাজের সময় বিভিন্ন এলাকায় পানি সরবরাহের প্রায় 10 কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতের আবেদন করেও সুরাহা হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক 4 কিলোমিটার ড্রেনের কাজ চলমান থাকায় পাইপ লাইন অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। এই অংশ আপাতত বন্ধ রেখে লাইনটা শুরু করে দিলে বাকি অন্যান্য পাশে যে জায়গাতে পানির লাইন আছে ওইখানকার জনগণ উপকারটা পাবে। 3 বছরও কেন চালু হয়নি শোধনাগার তার কোনো সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও পানি সরবরাহ চালুর আশ্বাস তাদের। অনেকগুলো পাইপলাইন আমাদের রেস্টোর হয়েছে। নতুন পৌরসভায় নতুন পাইপলাইনের কাজ করার কারণে আমাদের যে এক্সিস্টিং পাইপলাইন ছিল সেই পাইপলাইনগুলো নষ্ট হয়েছে। তো সেই কারণেই মূলত আমরা এখন পর্যন্ত কানেকশন দিতে পারিনি। তবে অচিরে এই সমস্যার সমাধান হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নতুন শোধনাগারটি চালু হলে প্রতি ঘন্টায় 350 ঘনমিটার পানি পরিশোধন করা যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।